দর্শক আমন্ত্রণ প্রবাসের বাংলাদেশে আপনাদের সাথে আছে আমি রাবেয়া স্মৃতি। কাতার এবং ইরাকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এই দেশ দুটির মার্কিন বিমান ঘাঁটিতে চালানো হয়েছে এই হামলা। ইরানের হামলার প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করা হয়, যদিও হতাহতের বিষয়ে এখনো কোনো তথ্য পাওয়া যায়নি। একের পর এক মিসাইল হামলায় এভাবেই কেঁপে ওঠে কাতারের রাজধানী দোহা। রাতের আকাশে দেখা যায় ইরানের ছোড়া মিসাইল প্রতিহত করছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। শোনা যায় ক্ষেপণাস্ত্র বিস্ফোরণের বিকট আওয়াজ। কাতারের আল উদেইদ মার্কিন বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলার বিষয়টি তাৎক্ষণিকভাবেই নিশ্চিত করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এই হামলাকে শক্তিশালী ও বিধ্বংসী আখ্যা দিয়েছে তেহরান। একই সাথে এর বিপরীতে পাল্টা যে কোনো হামলা শক্তভাবে দমন করা হবে বলেও হুঁশিয়ারি দেয় দেশটি। ইরানের এ হামলার কঠোর নিন্দা জানিয়েছে কাতার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজিদ আল আনসারি এ হামলাকে দেশটির সার্বভৌমত্বের প্রতি আঘাত বলে আখ্যা দেয়। কাতারের পাশাপাশি এ হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরবও। তবে বন্ধুপ্রতিম দেশ কাতারের বিরুদ্ধে হামলা চালানো হয়নি বলে জানিয়েছে ইরান। এদিকে পরিস্থিতি এখনও পর্যবেক্ষণ করছে যুক্তরাষ্ট্র। দোহার কাছাকাছি অবস্থিত মার্কিন বিমান ঘাঁটিতে মধ্যম ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন। এদিকে হামলার বিষয়টি ইরান আগেই কাতারকে জানিয়েছিল, এমনটি বলছে বিভিন্ন গণমাধ্যম। দোহাও হামলার বিষয়টি জানায় ওয়াশিংটনকে, যদিও এ বিষয়ে এখনও কিছু জানায়নি তেহরান। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের হামলার পরে হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত নিয়ে ট্রাম্প কার্ড ছুড়ল ইরান। এমন পদক্ষেপ থেকে তেহরানকে ঠেকাতে চীনের দ্বারস্থ হয়েছে যুক্তরাষ্ট্র। তেহরানকে মানানোর অনুরোধ জানিয়েছে বেইজিংকে। গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুট বন্ধ হলে মারাত্মক অস্থিরতা তৈরি হবে তেল বাজারে, এমন শঙ্কা বিশ্লেষকদের। তবে ইরানের হরমুজ প্রণালী বন্ধ রাখার সক্ষমতা ঠিক কতটুকু তা নিয়েও চলছে এক ধরনের আলোচনা। ইরানকে এক প্রান্তে ওমান, অন্য প্রান্তে সংযুক্ত আরব আমিরাত থেকে বিচ্ছিন্ন করেছে হরমুজ প্রণালী। পারস্য উপসাগরকে যুক্ত করেছে ওমান উপসাগরের সাথে। জ্বালানি তেল পরিবহনে সবচেয়ে গুরুত্বপূর্ণ রুট হরমুজ প্রণালী। ইরান নিয়ন্ত্রিত এই জলপথ দিয়েই পারাপার হয় বিশ্বের 20% তেল, গড়ে দৈনিক 21 মিলিয়ন ব্যারেল। ইসরায়েলের সাথে চলমান সংঘাতের শুরুর দিকেই হরমুজ প্রণালী বন্ধের হুঁশিয়ারি দিয়েছিল ইরান। দেশটির পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পরই সে হুঁশিয়ারি বাস্তবায়নের পদক্ষেপ নিয়েছে তারা। এরই মধ্যে পেয়েছে পার্লামেন্টের অনুমোদন। যে কোনো সময় কার্যকর হতে পারে সিদ্ধান্ত, জানিয়েছেন আইআরজিসি কমান্ডার ইসমাইল কাসারি। তবে প্রশ্ন হলো, কৌশলগত গুরুত্বপূর্ণ নৌরুট বন্ধের কতটুকু সক্ষমতা আছে ইরানের? ধারণার জন্য একটু ইতিহাস ঘেঁটে দেখা যাক। বেশ কয়েকবার চলাচল বাধাগ্রস্ত হলেও কখনো পুরোপুরি বন্ধ হয়নি হরমুজ প্রণালী। 80-র দশকে ইরান ইরাক যুদ্ধের সময় উভয় দেশই হামলা চালিয়েছে একে অপরের জাহাজে। সৌদি আরব, কুয়েতের বাণিজ্যিক জাহাজ, এমনকি মার্কিন নৌবাহিনীর জাহাজকেও টার্গেট করেছে তেহরান। 1988 সালের দিকে জ্বালানি ট্যাঙ্কারের নিরাপত্তায় কুয়েতের অনুরোধে অঞ্চলটিতে নৌসেনা মোতায়েন করেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগান। পরিচালনা করা হয় অপারেশন আর্নেস্ট ওয়েল। ইরানের যাত্রীবাহী বিমানে মার্কিন নেভির হামলায় 290 জনের মৃত্যুর পর পাল্টে যায় পরিস্থিতি। এরপর জাহাজ জব্দসহ বেশ কয়েকবার উত্তেজনা তৈরি হলেও গোলাগুলির মতো কিছু ঘটেনি। এবারও যুক্তরাষ্ট্রকে শায়েস্তায় পারস্য উপসাগরের একমাত্র প্রবেশপথটি বন্ধের সিদ্ধান্ত নিলেও তা ইরানের জন্য হিতে বিপরীত হতে পারে বলে মনে করছে অনেকে। অঞ্চলটিতে আগে থেকেই মার্কিন নৌবাহিনী মোতায়েন থাকায় জাহাজ চলাচলে বাধা বা হামলা চালিয়ে কতটুকু সুবিধা করতে পারবে তেহরান, তা নিয়ে সন্দেহ রয়েছে। এছাড়া নিজেদের তেল রফতানিও বাধাগ্রস্ত হবে। অবশ্য 1.5 বছর ধরে লোহিত সাগর ও আশপাশে হুতিদের হামলার জেরে তৈরি হওয়া পরিস্থিতির কথা মাথায় রাখছে যুক্তরাষ্ট্র। তাই হরমুজ প্রণালী বন্ধের সিদ্ধান্ত কপালে ভাঁজ ফেলেছে তাদের। আগেভাগেই ব্যবস্থা নিতে চীনের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। ডরোথি তাস্ট্রিন, যমুনা নিউজ। এদিকে ইরানে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে আন্তর্জাতিক বাজারে 5 মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। সোমবার নজিরবিহীন পর্যায়ে পৌঁছায় তেলের দাম। চলমান সংকটে উদ্বেগ বেড়েছে বিশ্ববাজারে তেলের সরবরাহ নিয়ে। আন্তর্জাতিক মানদণ্ড হিসেবে পরিচিত ব্রেন্ট তেলের মূল্য ব্যারেল প্রতি বেড়ে দাঁড়িয়েছে এখন
$1.93, যা আগের দিনের তুলনায় $1.92 বেশি। অপরদিকে যুক্তরাষ্ট্রের মানদণ্ড ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটে তেলের দাম বেড়ে হয়েছে $75.73, যা $1.89 বেশি। এদিকে ইরান মার্কিন উত্তেজনার পর অস্থিতিশীল হরমুজ প্রণালীর পথ এড়িয়ে চলছে তেলবাহী ট্যাঙ্কারগুলো। এরই মাঝে প্রণালীর নৌরুট থেকে ফেরত পাঠানো হয়েছে 2টি তেলবাহী জাহাজকে। ইরান ইসরায়েল যুদ্ধ আরও ভয়ানক পরিণতির দিকে যাচ্ছে বলে আশঙ্কা করেছেন ভূ রাজনীতি বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ায় তাদের ঘাঁটিতে হামলা আর বায়োলজিক্যাল উইপন বা জীবাণু অস্ত্র ব্যবহার ছাড়া ইরানের কোনো বিকল্প নেই বলেও ধারণা করছেন তারা। আর রাশিয়া সহ মিত্রদের সমর্থনে হরমুজ প্রণালী বন্ধ করলে বিশ্বব্যাপী ভয়াবহ বাণিজ্য অস্থিরতা শুরু হতে পারে বলেও সতর্ক করেছেন তারা। পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলার পর পাল্টাচ্ছে ইরান ইসরায়েল যুদ্ধের কৌশল। ড্রোন, ক্ষেপণাস্ত্র বা বিভিন্ন ধরনের ভয়াবহ বোমা ব্যবহারের বদলে শক্তিশালী মিত্র পাশে পেতে মরিয়া ইরান। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে মস্কোতে বৈঠকও সেরেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী। আর কৌশলগত হরমুজ প্রণালী বন্ধ ঠেকাতে বেইজিংয়ের দ্বারস্থ হয়েছে ওয়াশিংটন। এ অবস্থায় ইরানও হার্ডলাইনে যাচ্ছে বলে ধারণা বিশ্লেষকদের। প্রথম যেটা সম্ভাবনা সেটা ইরান বায়োলজিক্যাল অস্ত্র ব্যবহার করতে পারে। মধ্যপ্রাচ্যের 12টি দেশে প্রায় 19টি মার্কিন ঘাঁটি আছে, এখানে আক্রমণের একটা সম্ভাবনা রয়েছে। রাশিয়ার সাথে দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে ইরান হরমুজ প্রণালীতে ব্লকেট দেওয়ার সম্ভাবনা আছে। সর্বসাকুল্যে এটা একটা ভয়ঙ্কর পরিণতির দিকে যাচ্ছে। তো ইরানের সংকটটা এখানে উভয় সংকট। তারা যদি জবাব না দেয় একদিকে তাহলে তাদেরকে দুর্বল বলে মনে হবে, অন্যদিকে তারা যদি জবাব দেয় এবং সেটা যদি বেশি কড়া হয়ে যায়, যদি আমেরিকার বেশ কিছু সৈন্য মারা যায়, তাহলে আমেরিকা এখন যেরকম চাইছে যে ফুল স্কেলে যুদ্ধে জড়াবে না, সেখান থেকে সরে এসে ফুল স্কেলে জড়াতে বাধ্য হতে পারে। এরই মধ্যে হরমুজ প্রণালী বন্ধের অনুমোদন দিয়েছে ইরানি পার্লামেন্ট। দেশটির আওতায় থাকা এ জলপথ দিয়েই বিশ্বের 20% তেল পরিবহন করা হয়, গড়ে দৈনিক পরিমাণ 21 মিলিয়ন ব্যারেল। শেষ পর্যন্ত কৌশলগত এই বাণিজ্যিক রুট ইরান বন্ধ করলে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরির শঙ্কা আছে। বাণিজ্য যুদ্ধ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে। সর্বোচ্চ কাউন্সিল এই ব্লকেটটাকে অনুমোদন করে, তাহলে পুরো পৃথিবীতে একটা বাণিজ্যিক অস্থিরতা বা বাণিজ্যিক যুদ্ধের দিকে এটা ধাবিত হবে। হরমুজ প্রণালীতে ইরান যদি ব্লকেট স্থাপন করে তাহলে এটা ভয়াবহ বিশ্ব বাণিজ্য যুদ্ধের দিকে টার্ন নেবে। সো এটার পরিণতি খুবই ভয়াবহ হবে এবং আমরা যারা এশিয়ার ছোটোখাটো দেশ, যাদের অর্থনীতি মোটামুটি অবস্থায় আছে, বিশেষ করে বাংলাদেশের মতো দেশ, এটা বড় ধরনের একটা আমরা বিপদে বা ঝামেলায় পড়ে যাব। এখন পর্যন্ত ইসরায়েল বা আমেরিকা ইরানের যেই অয়েল ফ্যাসিলিটিসগুলো, গ্যাস ফ্যাসিলিটিসগুলো, সেখানে খুব বড় ধরনের কোনো হামলা করেনি, সেগুলোকে খুব বেশি ক্ষতিগ্রস্ত করেনি। কিন্তু ইরান যদি হরমুজ প্রণালী বন্ধ করে দেয় তাহলে তারা সেটাও হারাতে পারে। তাছাড়া ইরানের এই প্রণালী বন্ধ করে দিলে আশেপাশের সবগুলো আরব রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, এমনকি তাদের যে মিত্র চীন, তারাও ক্ষতিগ্রস্ত হবে। সুতরাং কেউই চাইবে না আসলে যে ইরান এরকম একটা পদক্ষেপ নেক, সেজন্য চীন হয়তো তাদেরকে রিকোয়েস্ট করবে না করার জন্য। কারো মধ্যস্থতায় আলোচনা বা সমাধানের লক্ষণ এখনো দৃশ্যমান নয়। তারপরও বিশ্বাস আরেকটি বড় বা দীর্ঘমেয়াদী যুদ্ধ দেখতে চায় না বেশিরভাগ দেশ। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। দর্শক, আবারও আমন্ত্রণ, দেখছেন প্রবাসের বাংলাদেশে। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ তাদের আকাশপথ বিমান চলাচলের জন্য বন্ধ ঘোষণা করেছে। সোমবার এই হামলার পর কাতার, দুবাই এবং বাহরাইন তাদের আকাশসীমা বন্ধ ঘোষণা করেছে। ফলে যাত্রীবাহী বিমানগুলো ফিরে যাচ্ছে অথবা বিকল্প বিমানবন্দরের দিকে এগিয়ে যাচ্ছে। ফ্লাইট রাডার 24 এর তথ্য বেশ কিছু বিমানের ফিরে যাওয়া নিশ্চিত করেছে। নতুন এই সংঘাতের জেরে যাত্রার পরিকল্পনা বাদ দিতে হয়েছে অনেক বিমান যাত্রীকে। ক্ষতিগ্রস্ত হয়েছে কাতার এয়ারলাইন্স এবং আমিরাতের মতো বিমান সংস্থাগুলো।
ইতালির ভ্যানিসে শুরু হয়েছে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের 14তম আসর। প্রতি বছরের ন্যায় টুর্নামেন্ট আয়োজন করেছে ভ্যানিস বাংলা স্কুল। রোববার ভ্যানিসের কাম্পালত মাঠে শুরু হয়েছে এই টুর্নামেন্টের প্রথম দিন 2টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলা দেখতে মাঠে ভিড় করেছে শিক্ষার্থী, অভিভাবক এবং স্কুল কর্তৃপক্ষ সহ ইতালির বাংলাদেশি কমিউনিটির নেতৃবৃন্দ। ইতালি থেকে সহকর্মী জাকির হোসেন সুমনের প্রতিবেদনে বিস্তারিত। মাদককে না বলি, ক্রিয়ায় শক্তি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করেছে ভেনিস বাংলা স্কুল। ইতালির ভেনিস শহরের কাম্পালাত মাঠে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়। প্রথম ম্যাচে F&F ভেনিস এবং দোহার ইউথ ক্লাব অংশগ্রহণ করে। টসে জিতে F&F ভেনিস দল ব্যাট করতে মাঠে নামে। 14 ওভারে 165 রান করে দলটি। জবাবে দোহার ইউথ ক্লাব 14 ওভারে 165 রান করে। 18 রানে জয়ী হয় F&F ভেনিস। টুর্নামেন্টে 20 বলে 56 রান ও 2 উইকেট নিয়ে ম্যান অব দ্য ম্যাচের খেতাব পান F&F ভেনিসের সবুজ। আজকে এই বাংলা স্কুলের মাধ্যমে আমার কাছে মনে হচ্ছে আমরা একটা ছোট্ট বাংলাদেশের মধ্যে অবস্থান করছি। ক্রিকেটকে যারা ভালোবাসে, ক্রিকেট প্রেমী যারা, আজকে আমরা এখানে সবাই উপস্থিত। দীর্ঘ 3 বছর পর আবার ভেনিস বাংলা স্কুল ক্রিকেট খেলার আয়োজন করেছে, অত্যন্ত সুন্দর। আশা করি এই খেলাটা সবসময় অব্যাহত রাখবে। যুব সমাজের জন্য, আমাদের ভেনিস কমিটির জন্য যে খেলাধুলার আয়োজন, সেই আয়োজন ভেনিস বাংলা স্কুল আরো দীর্ঘভাবে প্রসারিত করবে। আজকের আয়োজনের উত্তরোত্তর সাফল্য কামনা করছি এবং অতীতের মতো এবারে টুর্নামেন্ট অত্যন্ত সফলভাবে শেষ করবে সেই আশাবাদ ব্যক্ত করছি। দ্বিতীয় ম্যাচে এলসিসি ভৈরব এবং সততা ভৈরব দল অংশ নেয়। এলসিসি ভৈরব 10 উইকেটে 124 রান ও সততা ভৈরব 8 উইকেটে 110 রান করে। ভেনিস বাংলা স্কুল কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট আজকে শুভ উদ্বোধনে যারা উপস্থিত হয়েছেন সকলকে ভেনিস নাগরিক কমিটির পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন। আজকে এই খেলা থেকে উৎসাহ অর্জন করলাম এবং উৎসাহিত হলাম। আমরাও প্রতিটা শহরে চাই বাংলাদেশ কমিউনিটি বিভিন্ন উদ্যোগে এবং এইসব খেলার আয়োজন করবে। আমি মনে করি প্রত্যেকটা প্রভিন্সের মধ্যে যদি আমরা ক্রিকেট ট্রেনিং সেন্টার খুলতে পারি তাহলে খেলা আরো এগিয়ে যাবে মনে করি আমি। এ সময় মাঠে ভেনিস বাংলা স্কুলের সভাপতি সৈয়দ কামরুল সরোয়ার, ভেনিস ক্রিকেট ক্লাবের সভাপতি আলবের্তো মিজানি ও ইতালির বিশিষ্ট ব্যবসায়ী একদাদুল হক চৌধুরী সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন ভেনিস বাংলা স্কুলের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। স্কুলটির উদ্যোগে আয়োজিত গোল্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টকে এগিয়ে নিতে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা। আমাদের মূল টার্গেট ছিল যারা ছেলে মেয়ে আছে যারা মাদক সেরে আমাদের খেলার মধ্যে থাকবে, মাদক মুক্ত হবে পরিবেশটা, সেই জন্যই আমাদের অর্গানাইজটা। দর্শক আছেন এখানে যারা বিভিন্ন জায়গার থেকে আসছেন, তাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের এই সুন্দর একটা খেলাকে সার্বিকভাবে সহযোগিতা যাতে আপনারা আমাদের শেষ পর্যন্ত করেন। আমাদের ভেনিসের বসবাসরত সব গণ্যমান্য ব্যক্তিরা আমাদের এখানে এসেছেন এবং আমাদের ভেনিস বাংলা স্কুলের পাশে এসে দাঁড়িয়েছেন এবং সার্বিক সহযোগিতা করেছেন। এর জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। 2006 সাল থেকে এই টুর্নামেন্টের আয়োজন করে আসছে স্কুল কর্তৃপক্ষ। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ। সংযুক্ত আরব আমিরাতে ঈদ পুনর্মিলনী এবং নতুন কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠান আয়োজন করেছে ইঞ্জিনিয়ার অ্যান্ড আর্কিটেক্ট অফ বাংলাদেশ আবুধাবি। শনিবার রাজধানী আবুধাবিতে আয়োজন করা হয়েছে প্রবাসী প্রকৌশলীদের এই সংগঠনের অনুষ্ঠান। পরিবারের সদস্যদের নিয়ে অংশগ্রহণ করেন সেখানে সংগঠনের সাথে সংশ্লিষ্টরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের উপদেষ্টা প্রকৌশলী আহমেদ হোসেন চৌধুরী। স্বাগত বক্তব্য রেখেছেন বিদায়ী কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী ইজাজ কলিম। শুভেচ্ছা বক্তব্য রেখেছেন নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক প্রকৌশলী রেজাউল হাসান। ভিডিও কনফারেন্সে শুভেচ্ছা বিনিময় করেছেন সংগঠনটির বাংলাদেশ শাখার সভাপতি আফজাল হোসাইন ভুইয়া। উপস্থাপনা করেন আব্দুল আওয়াল এবং পারভিন জলি। এ সময় বিগত দিনের সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন বক্তারা। তুলে ধরা হয় সে সময় সংগঠনটির পরবর্তী কর্ম পরিকল্পনা। বাহরাইনে প্রবাসীদের সচেতন করতে মোবাইল কনসুলার ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ দূতাবাস। শুক্রবার দেশটির হিদ শহরে স্থানীয় বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান এবং আন্তর্জাতিক সংস্থার অংশগ্রহণে আয়োজন করা হয়। ক্যাম্পে বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মোহাম্মদ রইস হাসান সরোয়ার প্রবাসীদের বিভিন্ন সমস্যা জেনে তাৎক্ষণিক সমাধানের চেষ্টা করেন। এই ক্যাম্পের মাধ্যমে প্রবাসীদের সকল ধরনের কনসুলার সেবা প্রদানের পাশাপাশি তাদের মাঝে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কাজ করে বাংলাদেশ দূতাবাস।
বাহরাইনের আইন কানুন, ট্রাফিক আইন, ভিসা সংশোধনের পদ্ধতি, শ্রমিকদের অধিকার এবং সাধারণ স্বাস্থ্য সেবা সহ বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান করা হয়। এ সময় দূতাবাসের কর্মকর্তারা ছাড়াও বাহরাইনের শ্রম মন্ত্রণালয়, শ্রম বাজার নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সেখানে। দর্শক, এই ছিল প্রবাসী বাংলাদেশের আজকের আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।